নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল ইউটিউব চ্যানেল ইয়োর ফেভারিট এসকেসি টিউশন। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ, যেটা তোমাদের বইয়ের দেখবে পৃষ্ঠা নম্বর 21 থেকে 38 পাতার মধ্যে রয়েছে, সেই চ্যাপ্টারটি তোমাদের ভালোভাবে পড়াবো এবং এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর আমি তোমাদের জন্য নোটসের আকারে তৈরি করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটা খাতা পেন নিয়ে বসতে পারো, তাহলে সমস্ত প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে এবং পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে গেলেই পরীক্ষা হবে দারুণ, এবং এই চ্যাপ্টারটি থেকে সম্ভাব্য সকল প্রশ্ন উত্তর তৈরি হয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। প্রথমেই রয়েছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে একমুখী ঘটনা কাকে বলে। অ্যাকচুয়ালি এখানে আমরা বিভিন্ন রকম ঘটনার কথা পড়ব, যেহেতু এই চ্যাপ্টারটাতে একমুখী বহুমুখী ঘটনা, পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত ঘটনা, দ্রুত মন্থর ঘটনা, মনুষ্য সৃষ্ট বা প্রাকৃতিক ঘটনা, এরকম অনেক রকম ঘটনার কথা বলা যায়। তো আমরা প্রত্যেকটা ঘটনা কাকে কি বলে সেগুলোর উদাহরণ ভালোভাবে বুঝবো এবং পড়ব। 1 নম্বর প্রশ্ন, যেটা একমুখী ঘটনা কাকে বলে, তার উত্তরটা হচ্ছে কোনো বস্তুতে যে পরিবর্তন একবার ঘটে গেলে তাকে আর আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না, এই ঘটনাকে একমুখী ঘটনা বলে, যেমন কয়লা পুড়ে ছাই হয়ে যাওয়া। 2 নম্বর প্রশ্ন, একমুখী ঘটনার দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটা হলো একমুখী ঘটনার দুটো বৈশিষ্ট্য হলো একমুখী ঘটনা সাধারণত দ্রুত ঘটে, আর একমুখী ঘটনার পদার্থে স্থায়ী পরিবর্তন ঘটে। 3 নম্বর প্রশ্ন হলো উভমুখী ঘটনা বলতে কী বোঝো। এর উত্তরটা হলো কোনো পদার্থে যে সমস্ত পরিবর্তনের ঘটনা একবার ঘটে গেলেও পদার্থটিকে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় তাদের উভমুখী ঘটনা বলে। 4 নম্বর প্রশ্ন, উভমুখী ঘটনার দুটি বৈশিষ্ট্য লেখো। উভমুখী ঘটনা সাধারণত ধীর গতিতে ঘটে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে উভমুখী ঘটনার ক্ষেত্রে পদার্থের অস্থায়ী পরিবর্তন ঘটে, অর্থাৎ পুনরায় আগের অবস্থায় ফিরে পাওয়া যায়। 5 নম্বর প্রশ্ন, নিচের ঘটনাগুলির মধ্যে কোনটি একমুখী ও কোনটি উভমুখী তা লেখো। এটা বইতে একটা ছক দেওয়া আছে তোমাদের, ওটারই সলভ করে দিয়েছি আমি। যেমন গরমকালে রোদের রাস্তায় পিচ গলে গেল, এটা হচ্ছে উভমুখী ঘটনা। চাল ফুটিয়ে ভাত রান্না করা হলো, এটা হচ্ছে একমুখী ঘটনা, কারণ চাল ফুটিয়ে আমরা যদি ভাত রান্না করি, ভাতটাকে আর চালে কিন্তু রূপান্তরিত করতে পারবো না। 3 নম্বর যেটা বলছে খাবার খেয়ে হজম হয়ে গেল, এটাও একমুখী ঘটনা, কারণ একবার হজম হওয়ার পর সেই খাবারকে কিন্তু আমরা আবার পাই না আগের অবস্থায়। 6 নম্বর প্রশ্ন হচ্ছে চিনিকে গরম করা কী ধরনের ঘটনা। এর উত্তরটা হচ্ছে চিনিকে গরম করলে চিনির অণু থেকে জল বেরিয়ে যায় এবং সেটি কালো কার্বনে পরিণত হয়। এটি স্বাদেও আর মিষ্টি থাকে না এবং কার্বন থেকে চিনিকে পুনরায় ফেরত পাওয়া যায় না, তাই এটি একটি একমুখী পরিবর্তন। 7 নম্বর প্রশ্ন, একটি একমুখী ঘটনার নাম লেখো। একটি একমুখী ঘটনা হলো চাল ফুটে ভাত রান্না করা। 8 নম্বর প্রশ্ন, খাবার খেয়ে হজম করা একমুখী না উভমুখী প্রক্রিয়া। এর উত্তরটা হলো একমুখী প্রক্রিয়া। 9 নম্বর প্রশ্ন, বরফ গলে জল হওয়া কী ধরনের ঘটনা। এর উত্তরটা হলো উভমুখী ঘটনা। এরপরে আমরা চলে যাচ্ছি পর্যাবৃত্ত ও অপর্যাবৃত্ত ঘটনাতে। 10 নম্বর প্রশ্ন, পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে। এর উত্তরটি হলো একটি নির্দিষ্ট সময় অন্তর যে ঘটনা পুনরায় ঘটে তাকে পর্যাবৃত্ত ঘটনা বলে, যেমন প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ার হয়। 11 নম্বর প্রশ্ন, অপর্যাবৃত্ত ঘটনা কাকে বলে। এর উত্তরটা হলো যে ঘটনাগুলি কোনো নির্দিষ্ট সময়ের নিয়মে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে, যেমন বন্যা বা সুনামি। 12 নম্বর প্রশ্নতে রয়েছে একটি ছক, যেটা তোমাদের বইয়ের 23 নম্বর পাতায় দেখবে দেওয়া আছে। এই ছকটা আমরা এখন সলভ করব, যেখানে আমাদের কতগুলি ঘটনার কথা দেওয়া আছে। এই ঘটনাগুলির মধ্যে কোনটা পর্যাবৃত্ত ঘটনা আর কোনটা অপর্যাবৃত্ত ঘটনা সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। তো প্রথম যে ঘটনাটা রয়েছে, যে সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের ব্লেড ঘোরা, এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত ঘটনা। তারপর রাস্তায় গাড়ির আসা যাওয়া, ওটা তো নির্দিষ্ট সময় অন্তর আসবে এমন কোনো ব্যাপার নেই, তাই রাস্তায় গাড়ির আসা যাওয়াটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা। তারপর গাছের পাতা ঝরে পড়া, ওটাও পর্যাবৃত্ত ঘটনা, কারণ ওটা দেখবে শীতকালের শেষে ঝরে পড়ে। জোয়ার ভাটাও পর্যাবৃত্ত ঘটনা, একটা নির্দিষ্ট সময় অন্তর জোয়ার ভাটা হয়। সাপের খোলস ত্যাগ, এটা একটা পর্যাবৃত্ত ঘটনা। সুনামি একটি অপর্যাবৃত্ত ঘটনা, এটা কখন হবে বলা যায় না। লিপ ইয়ার পর্যাবৃত্ত ঘটনা, সমুদ্রের জলের ঢেউ অপর্যাবৃত্ত, কখন কীরকম আসবে বলা যায় না। স্কুলের বিভিন্ন বিষয়ের পিরিয়ড, ওটা হচ্ছে পর্যাবৃত্ত। দেখবে স্কুলে একটা নির্দিষ্ট টাইমের পরে পরে ঘন্টা বাজে এবং নতুন করে একটা পিরিয়ড শুরু হয়, তাহলে এটা একটা হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা। আর আকাশে ধূমকেতু দেখতে পাওয়া, এটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা, কারণ ধূমকেতু কখন দেখা যাবে এটা কিন্তু আমরা আগে থেকে বুঝতে পারি না। এরপরে শুরু হচ্ছে অভিপ্রেত ও অনভিপ্রেত ঘটনা, যেখানে 13 নম্বর প্রশ্ন রয়েছে অভিপ্রেত ঘটনা কাকে বলে, এর উদাহরণ দাও। উত্তরটা হবে যেসব ঘটনা প্রকৃতির নিয়মে স্বাভাবিকভাবে ঘটে এবং যার ফলে প্রকৃতি বা জীবজগতের কোনো ক্ষতি হয় না তাদের অভিপ্রেত ঘটনা বলে, যেমন বীজ অঙ্কুরিত হয়ে নতুন চারা গাছ সৃষ্টি।
অভিপ্রেত ঘটনার উদাহরণ। 14 নম্বর প্রশ্ন হচ্ছে অনভিপ্রেত ঘটনা কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটা যেসব ঘটনা প্রকৃতির নিয়মে বা স্বাভাবিকভাবে ঘটে না, যার ফলে প্রকৃতি ও জীবজগতের ক্ষতি হয়, তাদের অনভিপ্রেত ঘটনা বলে, যেমন ভূমিকম্প। 15 নম্বরে আবার একটি ছক রয়েছে, যেখানে নিচের ঘটনাগুলোকে দেখে বলতে হবে যে কোনটা অভিপ্রেত এবং কোনটা অনভিপ্রেত ঘটনা। এটাও দেখবে তোমাদের বই একটা ছক আকারে রয়েছে। তো প্রথম যেটা রয়েছে ফুল ফোটা। ফুল ফোটা একটি প্রাকৃতিক ঘটনা, এতে কারোর কোনো ক্ষতিও হবে না, ফলে এটা হচ্ছে একটা অভিপ্রেত ঘটনা। তারপরে বীজ থেকে নতুন চারা গাছ বেরোনো, এটাও অভিপ্রেত ঘটনা। গাছ কাটা অনভিপ্রেত, কারণ গাছ কাটলে কিন্তু আমাদের ক্ষতিই বেশি হয়, ঠিক আছে। তারপর প্লাস্টিক ফেলা, এটাও ক্ষতিকর, তাই এটাকে বলবো অনভিপ্রেত ঘটনা। গাড়ির ধোঁয়া বেরোনো, এটাও আমাদের জন্য ক্ষতিকর, তাই এটাও অনভিপ্রেত ঘটনা। জোরে মাইক বাজানো, এটাও আমাদের জন্য ক্ষতিকর, তাই এটাকেও আমরা বলবো অনভিপ্রেত ঘটনা। এরপরে চলে আসছি প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট ঘটনা। 16 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ঘটনা কাকে বলে, উদাহরণ দাও। উত্তরটা হলো যে সমস্ত ঘটনা প্রকৃতির নিয়মে ঘটছে এবং মানুষের কোনো হাত নেই, সেগুলিকে প্রাকৃতিক ঘটনা বলে, যেমন দিনরাত্রি হওয়া। 17 নম্বর প্রশ্ন, মনুষ্য সৃষ্ট ঘটনা কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটা হলো যেসব ঘটনা মানুষের দ্বারা ঘটে এবং প্রকৃতির নিয়মে ঘটে না, সেগুলোকেই মনুষ্য সৃষ্ট ঘটনা বলে, যেমন রান্না করা। 18 নম্বরে আবার একটি ছক দিয়েছি, যেখানে কতগুলি ঘটনার কথা বলা আছে এবং এগুলোর মধ্যে কোনটি প্রাকৃতিক কোনটা মনুষ্য সৃষ্ট সেটা বলতে হবে। তো প্রথমে যেটা রয়েছে দেখো, মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া, এটা হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা। উনুন জ্বালিয়ে রান্না করা কিন্তু মনুষ্য সৃষ্ট ঘটনা। ভূমিকম্প প্রাকৃতিক ঘটনা। বাগানে ফুল ফোটা যেটা, সেটাও প্রাকৃতিক ঘটনা। পুকুরের জলে জামাকাপড় কাচা, বাসন মাজা, এগুলো হচ্ছে মনুষ্য সৃষ্ট ঘটনা। আর বনের দামাদান হলো প্রাকৃতিক ঘটনা। 19 নম্বর প্রশ্ন, দুটি রাসায়নিক কীটনাশকের নাম লেখো। এর উত্তরটা হলো কার্বারিল, ম্যালাথিয়ন। 20 নম্বর প্রশ্ন, একটি জৈব সার ও একটি অজৈব সারের উদাহরণ দাও। এর উত্তরটা হলো একটি জৈব সার হলো ইউরিয়া এবং একটি অজৈব সার হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট। এরপরে চলে আসছি আমরা মন্থর ও দ্রুত ঘটনা সম্বন্ধে। দ্রুত ঘটনা বলতে কি বোঝো, যেসব ঘটনা তাড়াতাড়ি ঘটে তাদের দ্রুত ঘটনা বলে। আর মন্থর ঘটনা বলতে কি বোঝো, যেসব ঘটনা ধীরে ধীরে ঘটে তাদের মন্থর ঘটনা বলে। 23 নম্বর প্রশ্ন, একটি দ্রুত ঘটনার উদাহরণ দাও। একটি জলপূর্ণ পাত্রে পোড়াচুন ঢাললে সঙ্গে সঙ্গে জল টকবক করে ফুটতে শুরু করে, এটি একটি দ্রুত ঘটনা। 24 নম্বরে একটি মন্থর ঘটনার উদাহরণ দাও। মাটির নিচে চাপা পড়ে থাকা গাছ ও জীবজন্তুর দেহ থেকে কয়লা তৈরি হয়, একটি মন্থর ঘটনা। এটা অনেক সময় লাগে, তাই এটা হচ্ছে একটা মন্থর ঘটনা। 25 নম্বর প্রশ্ন, সবজি ছোট ছোট করে কেটে রান্না করা হয় কেন? এর উত্তরটা হলো সবজি ছোট ছোট করে কাটলে ছোট টুকরোগুলোর ক্ষেত্রফল বেশি হয়, ফলে তরি তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই একই কারণে তরি তরকারিতে নুন মশলা ভালো করে প্রবেশ করে এবং এই জন্যই তরি তরকারি ছোট ছোট করে কেটে রান্না করা হয়। এরপরে চলে আসছি আমরা ভৌত ও রাসায়নিক পরিবর্তনের বৈশিষ্ট্য নিয়ে। 26 নম্বর প্রশ্ন, ভৌত পরিবর্তন বলতে কী বোঝো? এর উত্তরটা হলো কোনো ঘটনায় মূল পদার্থটা পাল্টে নতুন পদার্থ পাওয়া যায়, যে ঘটনায় মূল পদার্থকে পুনরায় ফিরে পাওয়া যায় তাকে ভৌত পরিবর্তন বলে। 27 নম্বর প্রশ্ন, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে প্রকার পরিবর্তন ঘটার পর পদার্থের মূল ধর্ম ও বৈশিষ্ট্য পাল্টে যায় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। 28 নম্বর প্রশ্ন, একটি ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। এর উত্তরটা হলো বরফ গলে জল হওয়া হচ্ছে একটি ভৌত পরিবর্তনের উদাহরণ। 29 নম্বর প্রশ্ন, একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। এর উত্তরটা হচ্ছে লোহায় মরিচা পড়া হলো একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। 30 নম্বর প্রশ্ন, জামা কাপড়ের দাগ লাগলে লেবুর রস দেওয়া হয় কেন? এর উত্তর হলো জামা কাপড়ের দাগ লাগা অংশে লেবুর রস দিলে লেবুর রস রাসায়নিক পরিবর্তন ঘটায়, ফলে দাগ মিলিয়ে যায়। 31 নম্বর প্রশ্ন, ভৌত পরিবর্তন হলো উভমুখী ঘটনা, এর সপক্ষে একটি ঘটনার উল্লেখ করো। ভৌত পরিবর্তন উভমুখী, সেটা আমরা এখানে প্রমাণ করব। দেখো, এক খণ্ড বরফকে গরম করতে থাকলে এটি গলে জল হয়ে যায়, আবার সেই জলকে ফ্রিজে রেখে দিলে কিছুক্ষণ পর সেটা আবার বরফ হয়ে যায়, এটি হলো ভৌত পরিবর্তন। আর যেহেতু বরফকে আগের অবস্থায় ফেরত পাওয়া যায়, তাই এটি উভমুখী পরিবর্তন, সুতরাং ভৌত পরিবর্তন হলো উভমুখী ঘটনা। 32 নম্বর প্রশ্ন, ঢাকা দেওয়া একটি পাত্রে রাখা ন্যাপথলিনের গুলিতে তাপ দেওয়া হলে কি ঘটবে? এটি কি ধরনের পরিবর্তন? এর উত্তরটা হচ্ছে ঢাকা দেওয়া একটি পাত্রে রাখা ন্যাপথলিনের গুলিতে তাপ দিলে ন্যাপথলিন দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু ঢাকা থাকায় ওই বাষ্প পাত্রের বাইরে যেতে পারে না এবং পাত্রের ওপরের দিকে ঠান্ডা ঢাকার গায়ে তা কঠিন অবস্থায় জমতে দেখা যায়, এটি একটি ভৌত পরিবর্তন। 33 নম্বর প্রশ্ন, শিশির কি? এর উত্তরটা হলো শীতকালে রাত্রে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং জলকণা সৃষ্টি করে। এই জলকণাগুলি ফোঁটার আকারে গাছের পাতা ঘাসের ওপর জমা হলে তাকে শিশির বলে। 34 নম্বর প্রশ্ন, শীতকালে শিশির পড়ে কেন? এর উত্তরটা হলো শীতকালে পরিবেশের উষ্ণতা
কম থাকায় বাতাসের জলীয় বাষ্প দ্রুত শীতল ও ঘনীভূত হয়ে শিশির হিসেবে মাটির কাছাকাছি গাছের পাতা ও ঘাসের উপর জমা হয়। বছরের অন্য সময় জলীয় বাষ্প এত দ্রুত শীতল হতে পারে না, তাই অন্য সময় শিশির পড়ে না, কেবলমাত্র শিশির শীতকালেই পড়ে। 35 নম্বর প্রশ্ন, গরুর গাড়ির চাকায় লোহার বেড় পরানো হয় কিভাবে? এর উত্তরটা হচ্ছে, গরুর গাড়ির চাকায় যে লোহার বেড়টি পরানো হয় তা চাকার চেয়ে একটু ছোট মাপের হয়। বেড়টিকে গরম করে একটু বড় করে নেওয়া হয় এবং চাকায় পরানো হয়। পরে ঠান্ডা করলে বেড়টি আবার ছোট হয়ে চাকার গায়ে চেপে বসে। এরপর হচ্ছে 36 নম্বর প্রশ্ন, একটি কাচের বোতলের মুখে তার ধাতুর ঢাকনাটি এঁটে বসে গেছে, তুমি কিভাবে এটি খুলবে? এর উত্তর হচ্ছে, ঢাকনা সহ বোতলের মুখটি গরম করলে ধাতব ঢাকনাটি তাপের প্রভাবে একটু প্রসারিত হবে, ফলে ঢাকনাটি সহজেই খুলে যাবে। 37 নম্বর প্রশ্ন, রেল লাইনের 2 লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন? এর উত্তর হচ্ছে, রেল লাইন ইস্পাতের তৈরি হয়। রোদের তাপে বা ট্রেন চলাচলের ফলে গরম হয়ে রেল লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাই জোড়ের মুখে ফাঁক না রাখলে 2 রেল লাইনের মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি হবে, ফলে রেল লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। 38 নম্বর প্রশ্ন, বাজারে নুন মাখানো মাছ বিক্রি হয় কেন? এর উত্তর হচ্ছে, মাছে নুন মাখিয়ে রাখলে যেসব জীবাণু মাছে নানা রকম রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে মাছ নষ্ট করে দেয়, সেই জীবাণুগুলো বাড়তে পারে না, ফলে মাছ অনেক দিন ভালো থাকে। 39 নম্বর প্রশ্ন, আচারে ভিনিগার মেশানো হয় কেন? এর উত্তর হলো, ভিনিগার আচারে জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয় ও আচারকে দীর্ঘদিন পচন থেকে রক্ষা করে। এছাড়া ভিনিগারের জন্য আচারের স্বাদও টক হয়। 40 নম্বর প্রশ্নে, এমন একটি ঘটনা উল্লেখ করো যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একসাথে ঘটে। এর উত্তরটি হচ্ছে, মোমবাতি যখন জ্বলে তখন বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসে মোম রাসায়নিক পরিবর্তন ঘটায় এবং কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প উৎপন্ন করে। আবার মোম যখন জ্বলে তখন কিছু মোম গলেও যায়, এটি হলো ভৌত পরিবর্তন। তাহলে এখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন দুটোই কিন্তু ঘটে। 41 নম্বর প্রশ্ন, কোন পরিবর্তনে পদার্থের রং পাল্টায়? এর উত্তর হচ্ছে, রাসায়নিক পরিবর্তনে পদার্থের রং পাল্টায়। 42 নম্বর প্রশ্ন, যেখানে তাপ উৎপন্ন হয় এরূপ একটি ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। উত্তরটা হবে, জলে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে তাপ উৎপন্ন হয়। 43 নম্বর প্রশ্ন, আপেল বা ডাবের মুখ কেটে রাখলে বাদামি হয়ে যায় কেন? এর উত্তর হচ্ছে, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আপেল বা ডাবের কেটে রাখা অংশের রাসায়নিক বিক্রিয়া ঘটে, ফলে বাদামি বর্ণ ধারণ করে। 44 নম্বর প্রশ্ন, পানীয় জলে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? এর উত্তর হলো, পানীয় জলে জীবাণু নাশ করার জন্য ক্লোরিন মেশানো হয়। এই ক্লোরিনের উপস্থিতির জন্যই পানীয় জলে ঝাঁঝালো গন্ধ হয়। পানীয় জলকে দূষণমুক্ত বা জীবাণুমুক্ত করার জন্য অনেক সময় হ্যালোজেন ট্যাবলেটও মিশিয়ে রাখা হয়। হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে রাখলেও কিছুক্ষণ বাদে জীবাণু কিন্তু সব মরে যায়, এবং জীবাণুর যে মরে যায় এটা কিন্তু একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। 45 নম্বর প্রশ্ন, স্বচ্ছ চুন জলে ফুদলে ঘোলা হয়ে যায় কেন? এর উত্তরটা হলো, স্বচ্ছ চুন জলে ফুদিলে ফুতে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড চুন জলের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটায়, ফলে চুন জল ঘোলা হয়ে যায়। 46 নম্বর প্রশ্ন, শীতকালে গা, হাত পায়ের চামড়া ও ঠোঁট ফাটে কেন? এর প্রতিকার কি? এর উত্তর হলো, শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত কম থাকে, তাই আমাদের গায়ের চামড়ার বা ঠোঁটের জলীয় অংশটুকু বাতাসে মিশে যায়, ফলে আমাদের চামড়া শুকনো হয়ে গিয়ে ফেটে যায়। শীতকালে গা, হাত পা, ঠোঁটে ক্রিম মাখলে ক্রিম আমাদের চামড়ার উপর একটা আবরণ তৈরি করে, ফলে দেহের জলীয় অংশ আর বাতাসে মিশতে পারে না, তাই চামড়া বা ঠোঁট ফাটে না। তাই শীতকালে অবশ্যই ক্রিম মাখা উচিত। 47 নম্বর প্রশ্ন, পাইন ইউক্যালিপটাস গাছের পাশে ঘাস জন্মাতে দেরি হয় কেন? এর উত্তরটা হলো, পাইন ইউক্যালিপটাস গাছের পাতা পড়ে তার ভিতরে রাসায়নিক পদার্থ মাটিতে মিশে যায়, এইসব পদার্থের জন্য এইসব গাছের পাশে ঘাস জন্মাতে দেরি হয়। 48 নম্বর প্রশ্ন, একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। এর উত্তরটা হলো, গম থেকে আটা তৈরি, কাঁচের জিনিস ভেঙে টুকরো হয়ে যাওয়া, এগুলো হচ্ছে একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ। 49 নম্বর প্রশ্ন, আমাদের শরীরে ঘটে এমন কয়েকটি রাসায়নিক পরিবর্তনের উল্লেখ করো। এর উত্তরটা হলো, আমাদের শরীরে ঘটে এমন রাসায়নিক পরিবর্তনের উদাহরণ হলো, আমাদের শরীরের হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, মলমূত্রের স্বাভাবিক রং পরিবর্তন, দাঁতের ছোপ পড়া, চোখে ছানি পড়া ও খাদ্য হজম করা ইত্যাদি। 50 নম্বরে রয়েছে একটি ছক, যেটা তোমাদের বইয়ের এই চ্যাপ্টারের একদম শেষ পাতা অর্থাৎ 38 নম্বর পাতায় রয়েছে। এখানে কতগুলো ঘটনার কথা দেওয়া আছে এবং কোনটি কোন ধরনের ঘটনা সেটা লিখতে বলা আছে। প্রথম যেটা রয়েছে, গাছে কাঁচা ফল পেকে গেলে, এটা হচ্ছে একটা একমুখী পরিবর্তন, কারণ পাকা ফলকে আর কাঁচা করা মোটেই যায় না, তো এটা একমুখী পরিবর্তন এবং এটি প্রাকৃতিক ঘটনা এবং এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এই 1 নম্বরের উত্তরটা হয়ে গেল। এবার 2 নম্বর বলছে, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হলো। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া হচ্ছে একটা একমুখী পরিবর্তন, এটাও একটি প্রাকৃতিক ঘটনা এবং এটা একটা রাসায়নিক পরিবর্তন। 3 নম্বর, ফুটবল পাম্প দেওয়া হলো, এটা হচ্ছে একটা উভমুখী ঘটনা, কারণ ফুটবলকে পাম্প দিলে যেমন ফুটবলটা একদম গোল থাকে, আবার পাম্পটা যদি সরিয়ে নিই বা খুলে দিই তাহলে আবার ফুটবলটা চুপসে যায়, তাহলে এটা একটা উভমুখী পরিবর্তন এবং এটি মনুষ্য সৃষ্ট, মানুষের দ্বারাই হয় এবং এটা একটি ভৌত পরিবর্তন।
4 নম্বর হচ্ছে মোমবাতি জ্বালানো হলো। এটা একটা একমুখী উভমুখী দুটোই বলা যায়। মোমবাতি কেন একমুখী উভমুখী সেই উত্তরটা আমি আগে প্রশ্নে বলে দিয়েছি উত্তরে। তো এটা একটা একমুখী এবং উভমুখী দুটো পরিবর্তনই ঘটে মোমবাতি জ্বালালে। আর এটা একটা মনুষ্যসৃষ্ট ঘটনা, আর এটাতে ভৌত ও রাসায়নিক দুটো পরিবর্তনই হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের থেকে কয়লা তৈরি। এটা একটা একমুখী পরিবর্তন, প্রাকৃতিক পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। দেহের ভাঙা হাড়ের ছবি এক্স রে প্লেটে তোলা হলে, এটাও একটা একমুখী ঘটনা, মনুষ্যসৃষ্ট ঘটনা এবং রাসায়নিক পরিবর্তন। 7 নম্বর হচ্ছে দুধ থেকে ছানা কাটানো হলো, এটা একমুখী, মনুষ্যসৃষ্ট এবং রাসায়নিক। 8 নম্বর হচ্ছে মাখন গলানো হলো, এটা উভমুখী পরিবর্তন, মনুষ্যসৃষ্ট এবং ভৌত। 9 নম্বর হচ্ছে গাছের পাতার রং পাল্টে গেল। বইয়ে দেখবি ম্যাপল গাছের পাতার রং পাল্টে গেল। যাই হোক, গাছের পাতার রং পাল্টানো একটা একমুখী ঘটনা, প্রাকৃতিক ঘটনা এবং রাসায়নিক পরিবর্তন। তাহলে এই ছিল আজকে আমাদের এই লাস্ট যে ছক, সেটার উত্তর, যেটা তোমাদের 38 পাতায় রয়েছে এবং 38 পাতা পর্যন্তই তোমাদের এই চ্যাপ্টারটা রয়েছে। চ্যাপ্টারের সম্ভাব্য সকল প্রশ্ন আমি আলোচনা করে দিলাম। তোমরা ভালোভাবে প্রশ্নগুলোর উত্তর নিজেদের খাতায় লিখে ভালোভাবে সেগুলো মুখস্থ করে তৈরি করে রাখবে, যাতে পরীক্ষায় তোমাদের রেজাল্ট ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাদের কমেন্ট করে জানাবে, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে বিভিন্ন ক্লাসের প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গিয়ে তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের সমস্ত ভিডিও পেয়ে যাবে, এবং আর কী ধরনের ভিডিও চাও সেগুলো কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।